পারভেজ ভাই সায়নের ব্যাংক অ্যাকাউন্ট, আমাদের যৌথ ফ্ল্যাট আর ধানমন্ডির ওই ফ্ল্যাটের ডকুমেন্টসগুলো দেখে গম্ভীর হয়ে বললেন, আফরা, সায়ন যে কাজটা করেছে তা দণ্ডবিধির 494 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে দণ্ডনীয়। তুমি চাইলে ওকে জেলে পাঠাতে পারো, তবে চাইল্ড কাস্টডি আর সম্পত্তির দিকটা মজবুত করতে হলে আমাদের একটু কৌশলে এগোতে হবে। তুমি কোনোভাবেই এখন মাথা গরম করবে না। আমি মাথা গরম করব না ভাইয়া, সায়নকে আমি আইনিভাবেই পঙ্গু করে দেব। শক্ত গলায় কথাটি বলে আমি ওনার চেম্বার থেকে বের হলাম। লয়ারের সাথে কথা বলা শেষ করে আমি যখন আমার হাসপাতালের কেবিনে এসে বসলাম, তখন আমার ভেতর এক অদ্ভুত শীতলতা। টেবিলের উপর রাখা আফরিনের ফাইলটার দিকে তাকালাম। এই মেয়েটার সরলতাকে পুঁজি করে সায়ন খেলাটা খেলেছে। এবার সায়নের তাসের ঘরটা ভাঙ্গার আসল চালটা চালার সময় এসেছে। আমি আমার মোবাইল থেকে আফরিনের নম্বরে ডায়াল করলাম। দুবার রিং হতে ওপাশ থেকে আফরিনের চিলতে মাখানো কণ্ঠস্বর ভেসে এলো। আসসালামু আলাইকুম ডক্টর ম্যাডাম, কোনো সমস্যা হয়েছে? আমি একটা গভীর দীর্ঘশ্বাস নিয়ে অত্যন্ত গম্ভীর ও শান্ত গলায় বললাম, আফরিন, আমি ডাক্তার হিসেবে নয়, একজন নারী হিসেবে আপনাকে একটা সত্য জানানোর জন্য ফোন করেছি। আপনি যাকে নিজের স্বামী ভাবছেন, সেই সায়নের একটা প্রথম স্ত্রী আছে। শুধু তাই নয়, ওনাদের সংসারে একটা 6 বছরের সুন্দর সন্তানও আছে। সায়ন আপনাকে ধোঁকা দিয়েছে। আমার কথাগুলো শুনে ওপাশ থেকে আফরিন যেন আকাশ থেকে পড়ল। ওর গলা কাঁপতে লাগলো। ম্যাম, আপনি এসব কী বলছেন? এটা অসম্ভব। সায়ন আমাকে খুব ভালোবাসে, ও এমন করতেই পারে না। আপনি ভুল জানছেন ম্যাম। আমি ভুল জানছি না আফরিন, সায়ান একটা আস্ত প্রতারক। ও আপনার সরলতা সুযোগ নিয়ে আপনাকে লুকিয়ে রেখেছে। আমি কিন্তু একবারের জন্য বললাম না যে সায়ানের সেই প্রথম স্ত্রী আর কেউ নয়, আমি নিজেই। কিছু সত্যের মুখোমুখি সায়ানকে সরাসরি হতে হবে, তাই আমি গোপন করলাম। লাইনটা কেটে দেওয়ার পর আফরিন আর এক মুহূর্ত দেরি করেনি। ও তীব্র আতঙ্ক আর ক্ষোভ নিয়ে সায়ানকে ফোন করলো। তখন সায়ান অফিসে বসে হয়তো কোনো মিটিংয়ের ভান করছিল। আফরিন ফোনে পাগলের মতো কেঁদে উঠে বলল, তুমি এক্ষুনি ধানমন্ডির বাসায় এসো সায়ান। যদি 10 মিনিটের মধ্যে না আসো তবে আর তোমার বাচ্চার মরা মুখ দেখবে। আফরিনের এমন মরিয়া হুমকি শুনে সায়নের কলিজা শুকিয়ে গেল। ও বুঝতে পারলো কিছু একটা মারাত্মক গড়বড় হয়ে গেছে। ও ভয়ে কাঁপতে কাঁপতে অফিসের সব কাজ ফেলে ঝড়ের গতিতে ধানমন্ডি ফ্ল্যাটের দিকে রওনা হলো। সায়ন যখন ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢুকলো, আফরিন তখন ড্রয়িং রুমের মাঝখানে চোখ মুখ লাল করে দাঁড়িয়ে কাঁপছিল। সায়নকে দেখা মাত্রই ওর নিজের সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো। ও দৌড়ে গিয়ে সায়নের কলার চেপে ধরলো এবং ওর বুকে পিঠে পাগলের মতো কিল থাপ্পড় মারতে মারতে চিৎকার করে কাঁদতে লাগলো, তুমি একটা জানোয়ার, তুমি একটা প্রতারক। তোমার নাকি আরেকটা বউ আছে, তোমার নাকি 6 বছরের একটা বাচ্চাও আছে। কেন আমার জীবনটা ধ্বংস করলে তুমি? আফরিন হাঁপাচ্ছিল আর সায়ানকে আঘাত করছিল। সায়ান তো আকাশ থেকে পড়লো। ও আফরিনের হাত দুটো চেপে ধরার চেষ্টা করতে করতে থতমত খেয়ে বলল, আফরিন, শান্ত হও। এসব উল্টোপাল্টা কথা তোমাকে কে বলেছে? কে দিল ওই মিথ্যে তথ্য? আফরিন ওর হাতটা ঝটকা মেরে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, মিথ্যে নয়, একদম সত্যি। আমাকে আমার ডাক্তার ম্যাডাম, ওই আফরা ম্যাডাম নিজে ফোন করে সব বলেছেন। ডক্টর আফরা ম্যাডাম বলেছেন। এই নামটা শোনা মাত্রই সায়নের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ওর মাথায় তখন বজ্রপাত হলো। ও বুঝতে পারলো আফরা কাল রাতে সব জেনেও যে নাটকে সরলতা দেখিয়েছিল আসলে এক ভয়ঙ্কর ঝড় আসার আগের নিস্তবতা ছিল। সায়ন রাগে ক্ষোভে আর তীব্র ভয়ে অন্ধ হয়ে আফরিনকে বলল, তোমার এই ডক্টর ম্যাডামকে এক্ষুনি ফোন করো, ওনাকে এই বাসায় আসতে বলো। আমি ওনার সামনে দাঁড়িয়ে প্রমাণ করব সব মিথ্যে। সায়ন ভাবছিল ও এসে হয়তো কোনোভাবে তালিচালি দিয়ে পরিস্থিতি সামাল দিবে। আফরিন তখনই আমাকে ফোন করলো। আমি তো রেডিই ছিলাম। ঠিক 20 মিনিটের মধ্যে আমি ধানমন্ডির সেই ফ্ল্যাটের দরজায় এসে দাঁড়ালাম। ভেতরে ঢুকতেই দেখলাম চারদিকের জিনিসপত্র ছিটকে পড়ে আছে। আফরিন পাগলের মতো ড্রয়িং রুমে পায়চারি করছে আর কাঁদছে, আর সায়ান ছোপার পাশে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আফরিন ছুটে এসে বলল, ম্যাম, আপনি ওনাকে বলুন ওনার প্রথম বউ আর বাচ্চার কথা বলুন। সায়ান আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। ওর চোখে তখন মিনতি আর যেন সত্যটা না বলি। আমি সায়নের সেই ভীরু চোখের দিকে তাকালাম। তারপর আফরিনের দিকে ফিরে অত্যন্ত শান্ত গলায়, ধারালো গলায় বললাম, আফরিন, সায়নের প্রথম স্ত্রী অন্য কেউ নয়, আমি সায়নের প্রথম স্ত্রী। আর যে 6 বছরের বাচ্চার কথা বলেছি সে আমারই আর সায়নেরই সন্তান।
আমার এই একটা কথা যেন জলজ্যান্ত একটা বোমার মতো সেই ঘরে ফাটলো। আফরিন স্তব্ধ হয়ে গেল। ও এক পলক আমার দিকে তাকালো, তারপর সায়নের দিকে তাকালো। ওর চোখের মণি দুটো যেন স্থির হয়ে গেল। ও এক পা পিছিয়ে গিয়ে এক ভাঙা আর্তনাদ আর দিব্য ঘৃণায় চিৎকার করে উঠল, আপনারা আপনারা দুজনই আমাকে ঠকিয়েছেন। একজন ডাক্তার হয়ে আপনি আমার সাথে এই নাটক করলেন, আর তুমি তুমি তো একটা পিশাচ। কথাটা শেষ করে আফরিন আর এক সেকেন্ডও দাঁড়ালো না। ও পাগলের মতো দৌড়ে গিয়ে ওর বেডরুমে ঢুকলো এবং ভেতরের লকটা দরাম করে আটকে দিল। আফরিন, দরজা খোলো। সায়ন পাগলের মতো দরজায় ধাক্কা দিতে লাগলো। হঠাৎ ঘরের ভেতর একটা কাঁচ ভাঙার প্রচণ্ড শব্দ হলো। আমি ডাক্তার, আমার বুঝতে বাকি রইল না ভেতরে কি ঘটতে চলেছে। আমি সায়নকে ধাক্কা দিয়ে বললাম, সায়ন, হাঁ করে দাঁড়িয়ে থেকো না। ওর ড্রেসিং টেবিলের কাঁচ ভেঙে হাত কাটছে, দরজা ভাঙো দূরত্ব। সায়ন ওর সমস্ত শক্তি দিয়ে দরজায় পর পর কয়েকটা লাথি মারল। 4 নম্বর লাথিতে কাঠের দরজার লকটা ভেঙে ছিটকে গেল। আমরা ভেতরে ঢুকেই আটকে উঠলাম। আফরিন মেঝেতে পড়ে আছে, ওর বাম হাতের কবজি দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটছে। ও কাঁচ দিয়ে নিজের হাত কেটে ফেলেছে। মেঝেটা মুহূর্তের রক্তে লাল হয়ে গেছে। আফরিন, সায়ন চিৎকার করে ওকে কোলে তুলে নিল। ও তখনও কাঁপছে। আমার ভেতরের ডাক্তার সত্তা তখন জেগে উঠল। আমি ঝটপট বিছানার চাদরটা টেনে ছিঁড়ে আফরিনের হাতটা শক্ত করে বাঁধলাম, রক্তবার কিছুটা আটকানোর জন্য। সায়নকে ধমক দিয়ে বললাম, কান্না থামিয়ে ওকে কোলে তোলো, দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। 1 সেকেন্ডও দেরি হলে মা আর বাচ্চা কাউকেই বাঁচানো যাবে না। সায়ন আফরিনকে কোলে নিয়ে লিফটের দিকে ছুটলো, আর আমি আফরিনের হাত ধরলাম যেন রক্ত না পড়ে। আইনি লড়াইয়ের মাঝেও এক নতুন জীবন বাঁচানোর যুদ্ধে নেমে পড়লাম। এই গল্পটির 8 পর্ব দেওয়া হলো। 9ম পর্ব পেতে চাইলে এটিকে ফলো করে ছোট্ট একটা কমেন্ট করবেন, তাহলেই 9ম পর্ব পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।